সুপ্রিয় দর্শক, আজকের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি দুজন ব্যক্তিত্বকে। আছেন আবু সাইদ খান আমার বাদিকে, সিনিয়র সাংবাদিক, এবং রুহিন হোসেন প্রিন্স আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিন্স ভাই। আমরা বরাবরের মতো আজকে বাংলা ভিশনে প্রচারিত যে সংবাদ শিরোনাম সেগুলো একটু দেখে আলাপটি শুরু করতে চাই। আসুন দেখা যাক। জাতীয় নির্বাচন ও স্থগিতের শঙ্কা, ডক্টর কামালের অশুভ শক্তিকে ক্ষমতায় আনার পায়তারায় সুজন ও গণফোরাম, অভিযোগ আওয়ামী লীগের। খুলনায় গাজীপুরের মতো শঙ্কা নেই, মন্ত্রণালয়ের নিশ্চয়তা পেয়েই তফসিল ঘোষণা করা হয়েছিল, জানালেন সিএসি। কোটা নিয়ে মন্ত্রিসভায় নতুন কোনো দিক নির্দেশনা নেই, রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০। রমজানে পেঁয়াজের দাম বাড়বে না, অভয় দিলেন ব্যবসায়ীরা। ভারত থেকে প্রচুর আমদানি, বন্দরে এলাকায় প্রতি কেজি ২০ থেকে ২৪ টাকা। প্রশ্ন ফাঁস আর অঙ্ক ইংরেজির ভয়ে এবারের এসএসসিতে পাশের হার কম, বলেছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষা কমানোর পরামর্শ। আমরা আলাপে ফিরতে চাই। মোটামুটি শিরোনামগুলো আমাদের প্রত্যেকের জানা সারাদিনের, তারপরেও বিশেষ করে নির্বাচনকে ঘিরে গাজীপুর এবং খুলনাকে ঘিরেই মূল আলোচনা। সাইদ ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, তার মধ্যে বেশ কিছু সুশীল সমাজের সংগঠন সুজন মন্তব্য করেছে, ডক্টর কামাল হোসেনের একটি মন্তব্য নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা আজকে অন্য গণমাধ্যমকে দেখলাম সাধারণ জনগণের রিয়াকশন জানাচ্ছে। একজন দর্শক বলেছিলেন যে সে ছুটি নিয়েছে, খুলনায় ভোট দিতে যাবেন যাতে সেটি স্থগিত না হয়, এইভাবে অনুরোধ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। আপনাকে দিয়ে শুরু করি আজকে আলোচনাটি। না, এটা তো ভোটারদেরকে, গাজীপুরের ভোটারদেরকে হতাশ করেছে এবং এই হতাশাটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো সঙ্গতভাবেই নির্বাচনের ব্যাপারে তো সবাই তোড়জোড় ছিল এবং সবাই আগ্রহী হয়ে উঠেছিল এবং দুই দলই, মানে দুই প্রধান দল প্রতিদ্বন্দ্বীরা মাঠে ছিল। তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, তো এটা নিয়ে তো জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে এবং অনেকে মনে করছেন যেটা যে ঠিক আছে, তাহলে কি খুলনা নির্বাচন হবে কিনা, এবং কথার পৃষ্ঠে কথা ছুড়ে দিয়েছেন ডক্টর কামাল হোসেন, এমনকি নজরুল ইসলাম খান। তারা বলেছেন জাতীয় নির্বাচনও স্থগিত হয়ে যেতে পারে। তো এটা আমার কাছে মনে হচ্ছে কথার শঙ্কার মতো, এটা কথার কথা আমার কাছে মনে হচ্ছে, কিংবা কথার পৃষ্ঠে কথা বলেছেন। তো এমনটা আমি ভাবতে চাই না, নিশ্চয়ই জাতীয় নির্বাচন হবে। তো ব্যাপারটা হলো যে এই জায়গাটা আমি এটা কারণ বুঝতে পারি না, যে উত্তর সিটি কর্পোরেশন তো একই, এই যে সীমানা সংক্রান্ত জটিলতায় তো এটা স্থগিত হয়ে যায়। একজন ইউপি চেয়ারম্যানই করেছিলেন, তাহলে তখন এক বা একাধিক ইউপি চেয়ারম্যান তখন করেছিলেন। কিন্তু তারপরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কেন? তো এই দায়টা কার? একটা হচ্ছে যে এই ধরনের অনেকে বিতর্ক তুলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সঙ্গে মানে আলোচনা সাপেক্ষে এই ধরনের সিদ্ধান্ত তো হতে পারে, সেটা আদালতের এখতিয়ার, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এটা স্থানীয় সরকার নির্বাচন, তো এখানে স্থানীয় সরকার কেন এই আইনটার এই জটিলতাটা নিরসন করলো না, আর নির্বাচন কেন কমিশন কেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল না? তো এইটা আমার মনে হয় এ দায় নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার কেউ এড়াতে পারেন না। এবং একটা ছোট্ট অবজারভেশন, হয়তো এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে। আমরা গতকালও দেখলাম যে একটা গণমাধ্যমে ভিডিও ফোনে বা লাইভে কথা বলছেন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটি সংক্ষুব্ধ হয়েছেন বলে উনি দাবি করেছেন। উনি নিজেও কিন্তু বেশ পাজলড। উনি যে তথ্যগুলি বলছেন বা যেগুলোকে সামনে নিয়ে আসছেন, তাহলে কি অন্য কোনো স্টেক হোল্ডারও তার সাথে ইনভলভড এই ক্ষেত্রে? না, উনি স্থগিত চান নাই। আচ্ছা, উনি চেয়েছেন যে ওই যে ৬টা ইউনিয়ন যে অংশটুকু সে কেটে নেওয়া হয়েছে, এই ব্যাপারে তার বক্তব্য যে এরা হচ্ছে তার মানে সাভার এলাকায় বোধহয় সাভারে পড়েছে, হ্যাঁ, সাভার এলাকার ভোটার, তারা কেন এখানেই হবে যুক্ত। তো এই জটিলতাটা নিরসন করাটা খুবই যুক্তিযুক্ত ছিল। আর জনগণ তো এটাকে আদালতের ব্যাপার হিসাবে দেখছে না। মানে জনগণের কাছে ধারণা তৈরি হয়েছে
যে বোধহয় সরকার বন্ধ করে দিয়েছে। মাত্র 7 দিন বাকি, এত প্রচারণা হলো, এত খরচ হলো। তাহলে এটা আদালত এবং সরকারের ভিতর পার্থক্য কেউ দেখছে না, জনমনে এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে। তো এইটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনী রাজনীতির জন্য কোনো ক্ষেত্রেই এটা শুভ নয়, এটা স্বাস্থ্যকর নয়। কেন এটা গণতন্ত্রের যে যাত্রা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনগুলো, অনেকে এটাকে রিহার্সাল বলছিলেন কিংবা এটাকে সেমিফাইনাল বলছিলেন, তো সেই জায়গায় এই ধরনের হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াটা, এটা মানে জনগণের পারসেপশনটিকেও আমলে নিয়ে তাদেরকে একটা কনফিডেন্সের জায়গা আনাটাও একটা চ্যালেঞ্জ আগামী দিনে। হ্যাঁ, সেটাও কঠিন ব্যাপার। কেন ওই যে জনগণের মনে ধারণা হতে পারে, তাহলে বোধহয় খুলনাবাসী নিশ্চয়ই হতাশা খুলনাবাসীকে স্পর্শ করেছে, তাদের হয়তো ধারণা হতে পারে যে আমাদের নির্বাচন হবে কিনা। অলরেডি কিছু কমেন্ট, খুলনার সাধারণ মানুষের কিছু কমেন্ট তো আমরা দেখছি, সেটিও। আমি আরো ফিরবো প্রিন্স ভাই, আমরা এই নির্বাচনী সংলাপে অনেকবারই বসেছি, কথা বলেছি। আপনি যখন নির্বাচনের গুণগত মান নিয়ে আপনারা কমিশনের কাছে গেলেন, প্রস্তাবনা দিলেন, এক ধরনের একটা প্রাণবন্ত একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনাই ছিল সমাজে। হঠাৎ করে সেটি বিভিন্ন মোড় বাঁক, এখন তো একটু মানুষের মধ্যে কনফিউশন, হতাশা, আস্থা, সংকট, অনেক কিছু বেরিয়ে আসছে, মাত্র 8-10 মাস বাকি। না, ঠিকই তো বলেছেন আপনি। এবং আজকের দিনে তো কি বলবো, যে আমি ব্যক্তিগতভাবে খুলনা থেকে তো প্রচুর ফোন পেলাম, আপনি সেখানে আমাদেরটা কখন স্থগিত হবে। এমনি আমি অঞ্চলের মানুষ, আর 2টা অঞ্চলে আমাদেরও প্রার্থী আছে, গাজীপুর এবং গাজীপুরের মানুষ উৎকণ্ঠা, এই জায়গাগুলো আছে। আর এটা ঠিকই, আমি তো দেখলাম যে, আমি জানি না কামাল সাহেব কোন নিশ্চয়ই কথা বলেছেন, ওনারা দায়িত্বশীল মানুষ, উনি একটা হিসাব থেকে হয়তো বলেছেন বা কথার পিঠে বলেছেন কিনা আমি জানি না, সেটা ব্যাপার না। কিন্তু আমি তো দেখলাম অনেক মানুষ এরকম জিজ্ঞেস করে, আর দেশে এরকম হচ্ছে, তো জাতীয় নির্বাচন স্থগিত হয়ে গেলে তখন কি করবেন? মানে আমাকে এটা বলছে, আমি বলছি না রে ভাই, ওইরকম ভাবছি না যে জাতীয় নির্বাচনটা এরকম স্থগিত হবে, কারণ এইরকমের যে সুযোগে এখানে করা হচ্ছে ওই রকম সুযোগ আমি দেখি না। কিন্তু আমার কাছে যে পুরো ঘটনাটা একটা রহস্যজনক, মানে মানুষ এটা ভাবছে। আপনি যে কথাটা বললেন, যে ভদ্রলোক এটাকে রিড করেছে, গতকাল আমিও একটা টেলিভিশনে দেখলাম, উনি কথা বলার সময় নিজেই বিষয়টা পরিষ্কার না। হ্যাঁ, উনি পাশে কারো কাছে জিজ্ঞেস করছেন, শুনছেন, এমনকি কোন জিজ্ঞেস করে নিচ্ছেন, হ্যাঁ বলো তো এটা কি, ওটা কি, বিষয় সব আইনজীবীর নাম কি বলো, হ্যাঁ জায়গায়। কিন্তু আমি আপনার টেলিভিশনে বিশেষ করে আমাদের সিইজির কথা শুনে একটু আশ্চর্য, বা একটু কি বলবো, যে আমি খুবই হতভম্ব হচ্ছি। উনি যেটা বললেন, যদি আমি ভুল শুনে না থাকি, সাইদ ভাই আমাকে শুধাইতে বললেন যে মন্ত্রণালয়ের ইচ্ছায় আমরা নির্বাচন ঘোষণা দিয়েছে। হ্যাঁ, আমরা জানি যে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এই নির্বাচন ঠিক করে, তারপরে বললে তারা দায়িত্ব পালন করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু নির্বাচন কমিশন তো একটা বড় দায়িত্ব রয়েছে, এবং যেটা সাইদ ভাই একটু বলতে চাইলেন, আমরা একটা সংবিধানও দেখছিলাম, আমি আপনাকে একটু কোট করতে পারি। আমাদের সংবিধানের সপ্তভাগ নির্বাচনী আইন ও নির্বাচনের বিধান 125, এই সংবিধানে যা বলে আছে তাহা সত্ত্বেও এর 3 নম্বর ক খ গয় বলছে, কোনো আদালত, 3-এর গ, কোনো আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে, এইরূপ কোনো নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া অন্তর্বর্তী বা অন্য কোনরূপ কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না। এখন আমি জানি না সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন, কিন্তু আমরা তো লেম্যান হয়ে যা বুঝি যে নির্বাচন কমিশনের সাথে আলাপ ছাড়া যেটা করার কথা না, তাই তো সাইদ ভাই? যেটা এটা পরিষ্কার নির্বাচন কমিশন বলছে যে ওটা জানে না, ওনারা টেলিভিশনে দেখে। তাহলে এটা কেমন কথা হবে? না সেটাই, তাহলে জিনিসটা তো পুরো আরো বেশি রহস্য ঘনীভূত হলো এই কথার মধ্যে দিয়ে। তাহলে তৃতীয় এমন নির্বাচন কমিশনের তথ্য সূত্র তো টেলিভিশন হতে পারে না, সেটা হতে পারে না, আরো আগে থেকে। তাহলে তৃতীয় এমন কোন শক্তি যে এইটাকে নাড়াচ্ছে? এবং আমি দেখলাম লোকাল গাজীপুরের যিনি এমপি ক্যান্ডিডেট, তিনিও এ ব্যাপারে তার নাখোশ প্রকাশ করেছেন। যদি ঘটনাটা এরকম হয়ে থাকে যে কোনো পক্ষই ভালো জানেন না, তৃতীয় কোনো পক্ষের কারণে এইরকম লজিক দিয়ে এরকম করা হচ্ছে, তাহলে বাংলাদেশ নিয়ে সামনের নির্বাচন এবং সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচনী গণতন্ত্রের পরিবেশ নিয়ে শঙ্কা তো আমি উড়াই দেই না, স্বাভাবিক। কিন্তু আমার ব্যক্তিগতভাবেও সারাদিন যে শব্দগুলো শুনি আমরা, যে অশুভ শক্তি, কুচক্রী মহল, এগুলো আসলে কি? না, এই কথাগুলো কি আসলে? এইটাকে যদি বলেন, আমরা সরলীকরণ করে যদি এর কথা বলি, যে আমাদের একটা বাংলাদেশের যে পর্বে আমরা আছি তাতে তো একটা নির্বাচনী গণতন্ত্রে আছে, এবং এই নির্বাচনী গণতন্ত্র হলেই, নির্বাচিত হলেই সবাই গণতান্ত্রিক হয়ে যায়, নট দ্যাট নির্বাচিত হলেই তার কাছ থেকে আপনি সুশাসন আশা করবেন, তা না। এটা আমরা বুঝি, বিশেষ করে কমিউনিস্টরা এই কথা বারবার বলি, জনগণকে মনে করিয়ে দিতে চাই। তারপরেও এই যে নির্বাচনী গণতন্ত্রের যে ধারাবাহিকতা, এইটা যদি ব্যাহত হয়, তখন অনির্বাচিত গোষ্ঠী ক্ষমতা পরিচালনার জায়গায় আসে। বাংলাদেশে এটা অতীতে অনেক উদাহরণ আমাদের আছে। সুতরাং ওইটাকেই বলা হয়, আর কিছুই না। আমি যদি বুঝে থাকি, ওইটাকে বলা হয়, যেটা কিন্তু এখনকার যদি আমি বলি যে একটু মানে গণতন্ত্রের যে ব্যত্যয়ের থেকে ওইটা আরও খারাপ,
মানে ন্যূন পক্ষে জনগণের অধিকারগুলো থাকে না, প্রথমে আইওয়াস দেখানো হয়, সামনে কিছুক্ষণ ভালো থাকে, পরে আর থাকে না, যেটা আমরা কিন্তু কেউ কামনা করি না। ধরুন ওইটাকেই নানাভাবে বলা হয়। এখন ওই বলাটা আমি দেখলাম এখানে আওয়ামী লীগও বলছে, এখানে অন্যরাও বলছে, আমরা অনেক সময় বলি যে যদি অ্যাকচুয়ালি এই ধারাবাহিকতা ফেল করি তখন এমন শক্তি আসবে যেটা একটা অনির্বাচিত শক্তি, যেটা অতীতের অভিজ্ঞতা এটা বলা হয়, যেটা আমাদের জন্য খারাপ হবে। এখন এক একজন এক একটা পারসেপশন থেকে বলে। আমি তো বলি যেমন আগের বার এটা আমি মনে করিয়ে দিতে চাই সবাইকে, কারণ এটা বলাটা আমি কোনো অন্যায় দেখি না। 2006, 7, 8 সালে যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন কিন্তু আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় তখন বলেছিলাম যে আমরা বাইরে কিন্তু দেখতে পাচ্ছি নানা ঘটনা ঘটতেছে, বাইরের ডোমিনেশন, এখানে নানা মাইনাস ফর্মুলা, নানা কিছু অনির্বাচিত সরকারের আসার নানা ঘটনাটা ঘটে। তারা তো একটা সুযোগ খোঁজে, কারণ এতদিন আপনি দেখবেন বিশেষ করে আধিপত্যবাদী গোষ্ঠী তারা কি রেখেছে, বাংলাদেশে একটা নতুন কলকবজার মধ্যে রেখেছে। ক্ষমতায় যে থাকবে সেও তার লোক, ক্ষমতার বাইরে যে থাকবে তার লোক। দ্বিদলীয় মেরুকরণের মধ্যে তারা আটকে রেখেছে, অন্য শক্তি সামনে আসতে দিচ্ছে না। কিন্তু এই দ্বিদলীয় ধারা যখন ন্যূনতম একটা এই ধরনের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হয়, যখন একটা জনগণের ভোটাধিকার দিয়ে ব্যর্থ হয়, তখন কিন্তু তারা এমন একটা শক্তি চাইবে যে শক্তি দিয়ে তার তথাকথিত তার যে এখানে ইনভেস্টমেন্ট, তার যে পলিসি সার্ভ করার যে কাজটা, সেটা যাতে ব্যাহত না হয়। এই জন্য তথাকথিত স্থিতিশীলতার নামে ওই কাজটা হবে। কিন্তু আমি বলি তাদেরকে দোষ দেওয়ার আগে নিজেদেরকে উল্টায় দেখতে হবে। আমরা যাতে এই ধরনের কেউ কোনো সুযোগ না পায়, বিন্দুমাত্র, একেবারে আমি বলি যে বিন্দুমাত্র সুযোগ না পায়, তার জন্য আর দেরি করা উচিত না। যে ঘটনা ঘটেছে গাজীপুরের ব্যাপারে আমরা এটা দাবি করেছি আমাদের দলের পক্ষ থেকে, অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা হোক। আইনি কি হবে আমরা বলতে পারি না, আইনি দিক দেখতে হবে। নির্বাচন কমিশনকে তো এইভাবে বললে হবে না। তার আইনজীবী কোথায়, কেন এখনো মানে পাল্টা এখানে ওটা স্থগিতের জন্য কেন বলা হচ্ছে না? সরকার অ্যাটর্নি জেনারেল অফিসের দৌড়ঝাঁপ আমরা দেখছি না কেন? কারণ জনগণকে তো অসম্মান করার কোনো সুযোগ নাই সেটাই, এবং কোনোভাবেই কোনো অজুহাতে খুলনা এবং আর কোনো সময় যাতে না হয়। যেগুলো সিটি ঢাকাটা যেটা স্টপ হয়েছে সেটাও হওয়া দরকার, সবগুলো হওয়া দরকার, এবং আমাদের সকলকে নিয়ে যাতে করে আমরা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন করতে পারি সেই জায়গাতে আলাপ যাওয়া দরকার। আমি সাইদ ভাই আপনার কাছে একটু ফিরে আসি। বিশেষ করে আমরা বিভিন্ন সময় আলোচনায় শুনি এই কথাটি খুব জনপ্রিয় যে স্থানীয় নির্বাচন নিয়ে আমরা তেমন চিন্তিত না, কারণ এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না, সরকার পরিবর্তন করে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সিটি কর্পোরেশন নির্বাচনটিও ব্যাপক আলোচিত, তার সাথে মানুষ কিন্তু জাতীয় সামনের নির্বাচনে রিলেট করছে। ইনফ্যাক্ট আপনি যেটা বলেছেন সাধারণত তাই হওয়ার কথা, কেননা স্থানীয় নির্বাচনে তো আর সরকার পরিবর্তন হয় না, জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়। কিন্তু এখানে স্থানীয় নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন এমন জায়গায়, মানে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হওয়া এবং দলীয় প্রতীকে, দলীয় মার্কায় অনুষ্ঠিত হওয়া, এবং রাজনৈতিক নেতারা পূর্ণ শক্তি সেখানে ডিপ্লয়, জাতীয় নেতারা সবাই সেখানে যাওয়া এবং সেই ধরনের প্রচারণা করা, এবং সরকার এবং বিরোধী দলের ভিতর যে বাকবিতণ্ডের মধ্য দিয়ে সেটা খানিকটা মানে ক্ষুদ্র আকারে জাতীয় নির্বাচনে পরিণত হয়েছে, মানে জাতীয় নির্বাচনেরই রূপ লাভ করেছে। তো সেই অর্থে তো এখানে আসলে পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়েছে। পার্থক্য তো আছে কিন্তু করা কঠিন হয়ে পড়েছে। বরং এই হাওয়াটা কি হচ্ছে, তখন মানুষ কিন্তু এটার সঙ্গে জাতীয় নির্বাচন মিলিয়ে দেখছে, এবং যে কারণে এটা ধারণা হয়েছে যে হ্যাঁ, এটা যখন বন্ধ করা যায় জাতীয় নির্বাচনও বোধহয় স্থগিত করা যায়। আমি একটা জিনিস রিলেট করতে চাই। আপনি সম্প্রতি জনপ্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের একটা অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। সেখানেও যারা প্রায় 250-300 বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা ঢাকায় আসলো, তারা বলছে যে আমরা প্রত্যেকেই আবার কালকে এলাকায় ফেরত যাচ্ছি, যারা খুলনা অঞ্চলে, যে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন অংশ নিতে হবে। মানে একটা জাতীয় নির্বাচনেরই সাজ একটা আমরা দেখলাম যে তাদের মধ্যে সেরকম উৎসাহ উদ্দীপনা। হ্যাঁ, সেইটাই, সেই জায়গা থেকে। কিন্তু তার মধ্যে গাজীপুর এরকম হয়ে যাওয়াতে বেশ আশাহত হয়েছে। আর একটা হচ্ছে যে স্থানীয় নির্বাচনের এই বিশেষ করে সিটি কর্পোরেশন নিয়ে এর আগে একাধিক সিটি কর্পোরেশনের মেয়র তারা কাজ করতে পারেনি। এখানে জনগণের ভোটে, মানে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সেখানে দেখা গেছে যে সেখানে প্রশাসনিক অর্ডারে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। তো জাতীয় এই জায়গা তো হচ্ছে যে স্থানীয় সরকারগুলো কাজ করতে পারছে না, তারপরে স্থানীয় নির্বাচন ঠিকমতো অনুষ্ঠিত হচ্ছে না, অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বারবার বাধা প্রাপ্ত হচ্ছে, যে কারণে জনমনে একটা হতাশা তৈরি হয়েছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই স্থানীয় সরকার, এই স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তারা এখানে স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারে না। তারা এখানে তাদের দাবিটা হচ্ছে এখানে আমলামুক্ত, এমপিদের প্রভাব মুক্ত আমরা স্থানীয় সরকার চাই। কিন্তু সব জায়গায় স্থানীয় সরকারে
আমলাদের প্রভাব আছে, এমপিদের দ্বারাই গাইডেড, এমপিদের দ্বারা গাইডেড হচ্ছে। উপজেলাতে তো এমপিদেরকে উপদেষ্টাই করে দেওয়া হয়েছে, অন্যান্য ক্ষেত্রেও গাইডেড হচ্ছে। তাহলে এই আলোচনা বছরের পর বছর ধরেই চলছে। এই যে সাম্প্রতিককালে আমরা যেদিন আপনি সম্প্রতি ঢাকায় যে কনভেনশনটা হলো সেখানেও একই কথা, একই, সেখানে তাদের দাবিটা এইটাই। তাহলে হচ্ছে স্থানীয় নির্বাচন, যেখানে স্থানীয় সরকার, তো সেই সরকারের ব্যাপারটা এখানে বিভিন্নভাবে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে জনমনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, এবং সেই হতাশাটা জাতীয় নির্বাচনের প্রাককালে এই ধরনের হতাশার ব্যাপারটা কিন্তু তারা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কেই এক ধরনের নেতিবাচক ধারণা দেয়। একটা প্রসঙ্গ প্রিন্স ভাই, কিছুটা আমরা যখন হেডলাইনও দেখলাম যে ধরা যাক পাবলিক পারসেপশন, আপনারা যেটা বলছেন যে হয়তো কথার কথাই বলেছেন বিজ্ঞ আইনজীবী ডক্টর কামাল হোসেন বা সুজনের ফোরামে অনেকে বলেছে, কিন্তু এখন এই আলোচনাগুলোর স্পেসও তো ধরা যাক আমার ভিন্ন মতের মানুষের মতামত তো সমাজে থাকতে হবে। আমি সেটাকে স্ট্রাইক আউট করে উড়িয়ে দিচ্ছি, বলছি যে না এগুলো বলা যাচ্ছে না, তারা অন্য শক্তি ক্ষমতা আনতে চাইছে, একদমই জাজমেন্ট দিয়ে দিচ্ছি আমি সাথে সাথে। না, এটা তো প্রবলেম। এই অসহিষ্ণুতা তো আমাদের প্রধান সারির রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে ক্ষমতাশ্রয়ী, খালি ক্ষমতাটাই যারা ভাবে এবং ক্ষমতা ভাবে নিজের আখের গোছানোর জন্য, নিজের স্বার্থের জন্য, তারা এটা অনেক দিন ধরে করে আসছে। সেটা আমরা দেখছি, আমরা তো তার থেকে পরিত্রাণ পাচ্ছি না। সুতরাং এইটা পরিত্রাণ পাওয়ার জন্য আসলে এই যে প্রচলিত ধারায় যারা আছে, এর বাইরে একটা শক্তির উত্থান ছাড়া, আমি রাজনৈতিক শক্তি মিন করছি, আমি বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি মিন করছি, এই জায়গাটা ছাড়া আপনি পারবেন না। আমি একটা প্রসঙ্গক্রমে বলি, একটু আগে আপনি যে আলোচনা করছেন, দেখেন যে হ্যাঁ এইবার তো আমাদের স্থানীয় নির্বাচনও রাজনৈতিক নির্বাচন, সেক্ষেত্রে রাজনৈতিক আদল থাকবে এবং চলে আসবে। এইবার এটা আরও গুরুত্বপূর্ণ কেন হলো, কারণ আগামী কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। সুতরাং এইখানে ভোটের যে কি একটা ব্যারোমিটার মাপা তো যাবে, জনগণের হিসাব মাপা যাবে, সেই হিসাবটা কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে, এই একটা ব্যাপার। আর একটা ঘটনা হচ্ছে যে আমাদের এই জাতীয় স্থানীয় নির্বাচন পলিটিক্যাল হোক, আমরাও চাই, আমাদের দলের এই ব্যাপারে কোনো ভিন্নমত নেই, বরঞ্চ আগে থেকে পজিশন। কিন্তু যদি এই বিভিন্ন দলগুলো তারা ওইখানে যে স্থানীয় উন্নয়ন কিভাবে করবে, স্থানীয় সরকার পরিষদটা কি হবে, এই যে আলোচনা উঠলো, এই আলোচনা যদি না থাকে, তারা এই আলোচনা যদি তারা করতো, আমি উল্টাভাবে বলি যে যদি তারা করতো যে আমরা এমপি মুক্ত করব, আমাদের দলীয় ম্যানিফেস্টেশনটা এইভাবে, স্থানীয় সরকারকে এইভাবে শক্তিশালী করব, এইটা করব, তাহলে গুরুত্ব কিন্তু পেত। কিন্তু গুরুত্ব এই জায়গাটা নাই। আর মানুষের কাছে আর একটা হয়েছে কি, যে ওকে জিতলো তো বলে লাভ নেই, কারণ যেটা সাইদ ভাই বললেন যে এটা দেখা গেল যে ক্ষমতাশ্রয়ী জায়গা ছাড়া, এটা এখন না, আমরা অতীতের অভিজ্ঞতাও দেখেছি যে সেটা হচ্ছে যে তার বাইরে অন্য কেউ থাকলে তাকে আর সুযোগ দিতে চায় না, মানে আমিই সব, আমির বাইরে কেউ নাই, জনগণ কিছু না, এই অ্যাটিচিউডটা আপনি যাদের কাছ থেকে আশা করছেন, আমার বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে আশা করে তো লাভ নেই। দিন যত যাচ্ছে এই দলগুলোর পজিশন দেখছি আরো বেশি পেছনের দিকে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজেদের লুটপাট কেন্দ্রিক হয়ে যাচ্ছে, জায়গাটা কিন্তু ওইখানে চলে গেছে। ক্ষমতাশ্রয়ী দলগুলি বাই রোটেশন দুজনের মধ্যেই ভাগাভাগি শেয়ারিং, কিন্তু তাহলে একটু সাইদ ভাই একটু বিরতিতে যাব, তার আগে একটু মন্তব্য করতে পারেন। সেটা হচ্ছে তাহলে তৃতীয় শক্তি বা বাম মোর্চা, ধরা যাক অন্য যারা চেষ্টা করছে তাদের একটা অপশন, তার পাশাপাশি গণমাধ্যম, সুশীল সমাজ, তারাও যখন কোনো রিয়াকশন জানায়, কোনো সংলাপ করে, ডায়ালগ করে, সেটার সাথে সাথেই আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো তারা রিয়াকশন দিয়ে এক ধরনের স্ট্রাইক আউট করে ধারণাটা কি উড়িয়ে দেয়া, তাহলে আর তারা কি করে কথা বলবে? কথা বলার সুযোগ তো সংকুচিত হয়ে পড়েছে। এখানে বিভিন্ন রকম কথা বলার ক্ষেত্রে তো অনেক বাধা আছে, এখানে একটা ভয়ের সংস্কৃতি আছে, এখানে এই ধরনের উড়িয়ে দেয়া মানে তাচ্ছিল্যের ব্যাপার আছে। তো এইটা গণতন্ত্র চর্চার মর্মবাণী হচ্ছে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্য মতকে গ্রহণ করা, এবং দরকার হলে সমালোচনা, পাল্টা সমালোচনা হতে পারে, গণতন্ত্রে বাহাস হতে পারে, কিন্তু গণতন্ত্রে একজনের পর একজন আক্রমণ হতে পারে না। কিন্তু এখানে একটা আক্রমণাত্মক ভঙ্গি, ঢং এখানে কাজ করছে, এবং সবাই মনে করছে যে দেশটা শাসন করার কিংবা কথা বলার কেবলই তার অধিকার, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কিংবা যুক্তিতর্ক দিয়ে খণ্ডন করা না, গায়ের জোরে খণ্ডন করা, এই ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের ফিউডাল কালচার। আমাদের গণতান্ত্রিক, আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু কালচারটা আমাদেরকে সেরকমই রয়ে গেছে কিনা আমরা একটু ফিরে এসে একটু সময় আছে আলাপ করতে চাই। এবং 30 সেকেন্ড একটা পয়েন্ট খালি মনে দেখেন, এই যে কথা আছে যারা ক্ষমতা আছে, বঙ্গবন্ধুর কথা তো বলেন, এই যে 7ই মার্চ যে জাতিসংঘের সংস্কৃতি স্বীকৃতি পাওয়ার পরে যে টানানো হলো, আপনি ব্যানার দেখবেন, একটা ঐতিহাসিক কথা ছিল, যদি কোনো ভিন্ন মত থাকে এবং সেটা যদি একজনও হয় এবং সেটা যদি যথার্থ হয়, তাহলে সেটা গুরুত্ব দিতে হবে। তো এখনকার এরা শ্রদ্ধাবোধের জায়গায় এইটা বিন্দুমাত্র সেই চিন্তা, এই টলারেন্সটা। আমরা যেই সংবাদ শিরোনামটি প্রথমে দেখলাম প্রিন্স ভাই, বিশেষ করে এখন
আলোচনার মোটামুটি সেটিও করে সবাই যে রমজানের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না, যেটি ব্যবসায়ীরা অভয় দিয়েছেন বলছেন। বিশেষ করে একটা সেন্টেন্স উল্লেখ করতে চাই যে ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং প্রতি কেজি 20 থেকে 24 টাকায় রাখার একটা কমিটমেন্ট তারা দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়কে, প্লাস আরও অন্যান্য জিনিসপত্রগুলো। কিন্তু এর সাথে সাথে সবচেয়ে বেশি যেটি আলোচনা হয় যে মনিটরিংয়ের ব্যাপারটা, হয়তো তারা বলছে কিন্তু কতটা তারা 1 মাস করতে পারবে? আপনার তো অধিকারের প্রশ্নে এগুলো বলেন না, এটা মানে হবে না, পরিষ্কার কথা। কারণ আপনি আমাদের বাজার ব্যবস্থার নামে যেটা চলমান, এই ব্যবস্থায় এটা চলবে না, এটা পারবেন না। কোনো এটা আমরা দেখি ওই যে একেবারে গতানুগতিক কথা, মানে মনে হয় কি ওই যে মন্ত্রীর চেয়ার বা অন্যান্য জায়গাগুলোতে আপনি যে কোনো একজনকে বসান, রোবট বসাই দেন, ওইটাই যেন চলে। সব মন্ত্রীর প্রেস স্টেটমেন্ট একই রকম থাকে। আবার ব্যবসায়ীরা তারা এই সুযোগে একেবারে গ্রাম্য ভাষা বলে হাতায় নেওয়ার একটা সুযোগ তারা মনে করে, হাতায় মানে যা বলার সচিবালয় বলে আসছে, এখন আমার করার আমি করব না, কিছু না, ওটা একটা অজুহাত দাঁড় করে হাতায় নেবে। কারণ এইটা তারা হচ্ছে হাতায় নেওয়ার যে সুযোগ, এই সুযোগটা তার হাতছাড়া করবে না। আর আমাদের মানুষের মনস্তত্ত্ব জানো যে কিছুদিন তো এরকম একটা জিনিস ঘটবে, এই রকমের জায়গাগুলো ঘটে গেছে। তা আপনি একমাত্র পারতেন কখন, যদি একটা বিকল্প বিতরণ ব্যবস্থা যথাযথভাবে করতে পারতেন, যে ব্যবস্থায় আপনি ওই যে দামের কথা বলছেন ওটা আপনি নিজে ঠিক রাখতে পারতেন, তাহলে কোনো সমস্যা হতো না। এখন টিসিবি ধরুন আরও বেশি সক্রিয় হওয়া দরকার, মানসম্পন্ন পণ্য হওয়া দরকার, এবং যাতে মানে কি বলে মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ, আমি মধ্যবিত্তর কথা বিশেষভাবে উল্লেখ করছি, যে তারা সহ যদি এইটা জিনিসটা কিনতে পারে এবং ওই দামে, তাহলে কিন্তু দেখবেন ওই যে বাজারের যারা তথাকথিত নিয়ন্ত্রণকারী, আমরা বলি যে সিন্ডিকেট করে টাকা বাড়ায় নিচ্ছে, তাদের ধাক্কাটা খাবে, তাদেরকে ধাক্কা খাওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হবে। এই ধাক্কা খাওয়ার ব্যবস্থাটা করতে হবে, আর একটা গণবন্টন ব্যবস্থা আরো নিচের লেভেলে করতে হবে। আমরা যদি এই বিভিন্ন গণমাধ্যমের যে ওপিনিয়ন পোলগুলি থাকে অনলাইনের, আমরা সেগুলোতে দেখলাম, নিজেও আমি দেখেছি যে মানুষজনের মধ্যে এই পারসেপশনটা যে এই দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তদারকি মনিটরিং সেগুলো জোরদার না করলে এই কমিটমেন্ট আসলে কোনো দাম কোনো না। আমি একটু বলতে চাইছি, খালি আবার ওনাদেরকে বলি যে মনিটরিং করার মধ্য দিয়েও, কারণ মনিটরিং যা করবে, আপনি যদি বলেন সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবেন কিভাবে, মনিটরিং যাকে করতে দেবেন ও যে হয়তো বাজারে খালি দামটা লিখে দিয়ে লিখে আসে, আর কিচ্ছু হবে না। কিন্তু অনেকে লিখে আসা কিছুক্ষণ পরে সেগুলো মুছে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যে কথাটা বারবার বামপন্থী দিক থেকে বলছি, এটা প্রমাণ সহ বলছি, যে আপনি অল্টারনেট বাজার ব্যবস্থার জায়গাটা, যেটা আমাদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং দক্ষ মানসম্মতভাবে, খালি নামে মাত্র আপনি পেঁয়াজ ছেড়ে দিলে হবে না, ডাল ছেড়ে দিলে হবে না, তো মানসম্মত ডাল হতে হবে যাতে মানুষ কিনতে পারে। আপনি ওই ব্যবস্থাটা করেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওইখানে নিয়ন্ত্রণ হয়ে যাবে। ওই নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমরা বারণ করছি না, ওই নিয়ন্ত্রণ যেমন কঠোর নজরদারি ওইখানে ঠিকমতো করতে হবে, কিন্তু এইটা করলে ওইখানে একটা অটো নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই আলোচনা তো প্রতি বছরই রমজানের আগে আমরা বছরের পর বছর ধরে করছি, কিন্তু এই যে একটা মাইন্ডসেট, মানসিকতা, আমাকে মুনাফা নিতে হবে, করতে হবে, এখানে দুটো ব্যবসায়ীরা যা প্রতি বছর একই কথা বলেন, মন্ত্রীরাও যা বলেন, এবং আমরাও একই ব্যাখ্যা আলোচনায় করে যাই, কিন্তু কোনো লাভ হয় না। ব্যাপারটা হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণের জন্য দুটো, একটা হলো বাজারের সুশাসন, অর্থাৎ মনিটরিং, তদারকি ইত্যাদি করা এক, আর একটা হচ্ছে যে হ্যাঁ, তারা ব্যবসায়ীরা সরবরাহ যাতে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে, বিকল্প সরবরাহ ব্যবস্থা, এবং সেটা টিসিবির মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে এটা হতে পারে। তো কোনোটাই হচ্ছে না, কিন্তু আবার দুটি আছে, হ্যাঁ, টিসিবি আছে, কিছু আনছে, কিন্তু এটাকে মোকাবেলা করার জন্য যেভাবে পণ্য আমদানি করা দরকার কিংবা সরবরাহ করা দরকার, সেটা তারা করছে না। আর বাজারের উপরও কোনো নিয়ন্ত্রণ নাই, সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেটা ভাঙছে না। আর একটা হলো যে নির্বাচনের বছর, তো এখানে ব্যবসায়ীদের হয়তো বা বড় চাঁদা দিতে হবে, অতএব এবার এটা প্রেসার বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, এবার প্রেসার দেওয়াটা তো আরো কঠিন হয়ে পড়েছে। তার মানে ভিতরে মানে আমরা যেটা বলি ওই যে লাইন ইন বিটুইন অনেক মিনিং থাকে, যেগুলো অনেক সামনে উঠে আসছে। আর একটা হচ্ছে যে এখানে যে কর্তৃত্ব, এখানে মানে যারা ভোক্তা তারা অসংগঠিত, এবং তাদের চেয়ে এখানে এই সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত ব্যবসায়ী, তাদের শক্তিটা বেশি, এবং তারাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রতিনিধিরাই হয়তো মানে অনেকে পার্লামেন্টে আছে এবং তাদের স্বার্থে কথা বলছে, এবং এটা দেখেও না দেখার ভান করছে। আমরা চাই সত্যিকার অর্থে রমজানে যাতে দ্রব্যমূল্যের দাম না বাড়ে, অন্তত এই ক্ষেত্রে পলিটিক্স না করা বা এত ডিপ্লোম্যাটিক না হওয়া, ব্যবসায়ীদের একটু অনুরোধ করতে চাই। বরং উচিত হচ্ছে দাম কমা, সেটাই, যখন চাহিদা বাড়বে তখন দাম কমবে। আমরা বড়দিনে দেখি, এমনকি কলকাতাতে আমরা পূজার সময় কি দেখি, যে দাম কমানো হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, সেটাই, এবং অনেকে উদাহরণও দেন প্রায় গণমাধ্যমে, সেখানেও করা হয়। আর আমাদের এখানে হচ্ছে বাড়ানো হয়। তাহলে এই ব্যাপারটাকে যে উল্টাটাই হতে পারে, কেন এখানে যখন বেশি বেচা কেনা হয়
তো লাভ বেশি হয়, সেখানে ছাড় দেওয়ার ব্যাপার থাকে, বড় ধরনের ছাড় তো দেয়াই হয় না, বরং উল্টা যে দাম বাড়িয়ে দেওয়া হয়, এটাকে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। এবং কোন পদ্ধতিতে করবে এই পদ্ধতি সরকারের অজানা নয়, ব্যবসায়ীদের অজানা নয়, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কিছু কিছু পাবলিক রিঅ্যাকশনে যারা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন গণমাধ্যম থেকে দেখা যায় যে অনেকে মনে করছেন যে রমজানের টাইমটাই হচ্ছে ব্যবসা করার সময়, যেমনটা অনেকে যেমন বই ব্যবসায়ীরা মনে করেন যে বইয়ের মেলার 1 বছর আমাকে বইয়ের ব্যবসা করতে হবে, অনেকে সেভাবে দেখছেন কিনা আমরা একটু আলোচনা ওইটা বোধহয় ধর্মীয় দৃষ্টিতেও সঠিক নয়, যে রমজানের সময় যারা রমজানের সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সঠিক নয়, মানবিক জায়গা থেকেও সঠিক নয়, কোনোভাবেই এটা সমর্থন করা যায় না। যে রমজানে যখন মানুষের চাহিদা বাড়ে, মানুষের খরচ বাড়ে, তখন মানুষের উপর এই চাপ সৃষ্টি করা, অতিরিক্ত তাদের পকেট হাতিয়ে নেওয়া, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। নিশ্চয়ই আমরা এই আলোচনা যেহেতু শেষের দিকে একটা ছোট্ট হেডলাইন বা শিরোনাম, যে প্রশ্নপত্র ফাঁস এবং অঙ্ক এবং ইংরেজির ভয়েই এবার এসএসসিতে পাশের হার কম, শিক্ষাবিদরা বলেছেন। এবার কম্পারেটিভলি গত বছরগুলোতে পাশের হার আরও বেশি ছিল। প্রশ্নপত্র ফাঁস একটা ফ্যাক্টর, এবং অঙ্ক এবং ইংরেজি ভীতি তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মাঝে, যেটা প্রিন্স ভাই এটা তো আইটেমটা নতুন মনে হচ্ছে। আমি খালি একটা ছোট্ট মন্তব্য করি, অল্প একটু শুনছিলাম, পুরোটা সবার অ্যানালিসিস শুনতে পারিনি শিক্ষাবিদদের, কারণ আমরা একসময় ছাত্র আন্দোলন করেছি, শিক্ষা নিয়ে করেছি, এখনো তো কথাবার্তা কিছু হলেও বলি, চিন্তা করি। আমি তো ওভারঅল দেখি একেবারে ছোটবেলা থেকে এখন একটা পরীক্ষা ভীতি, এইটা এমনভাবে দেয়া হয়েছে, তাতে করে তার যে সে যে একটা জিনিস শিখতে হবে, শেখার মধ্য দিয়ে যে কাজ হবে। ইংরেজি তো একটা কঠিন সাবজেক্ট, অঙ্কও কঠিন সাবজেক্ট অন্য কিছুর তুলনায়, তাহলে এটা শেখার জায়গায় তো তাকে সেই জায়গাটা ঠেলে দেওয়া হচ্ছে না। শিক্ষকরা সেই দায়িত্ব পালন সবাই করছেন এমনটি না। সুতরাং যে ডিমান্ডটা এখন কিন্তু চলে আসছে যে পাবলিক পরীক্ষার নামে এগুলো কমানো হোক এবং প্রকৃত শিক্ষা দেওয়ার কাজটা করা হোক, তাহলে এই ভীতি দূর হবে। সেই মনোজাগতিক ভীতিটা তৈরি হয়েছে এবং অনেক ছেলেমেয়েরা বলছেও, গণমাধ্যমের সামনে দেখলাম, এটা একটা হয়তো শিক্ষাবিদ ওইটি রাখতে চাইছেন। আরো সমস্যাটা হচ্ছে যে এমনি বেশিরভাগ স্কুলে ইংরেজি শিক্ষক নাই এবং গণিতের শিক্ষকও নেই, এবং ইংরেজি এবং গণিতের উপর জোর দেওয়ার জন্য যে ভালো শিক্ষক দরকার সেই ব্যাপারটাও কিন্তু এখানে নেই, এবং ইংরেজি শিক্ষার পদ্ধতি নিয়েও তো প্রশ্ন আছে। তো এখানে যত্নশীল হওয়া দরকার। আমরা দেখছি যে মুষ্টিমেয় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপক প্রতিষ্ঠানের যেখানে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো দালান হয়েছে এবং ইত্যাদি, তার বাইরের চাকচিক্য বেড়েছে, কিন্তু ভিতরে ভিতরে তার যে গুণগত পরিবর্তন হওয়ার দরকার সেই পরিবর্তন কিন্তু হচ্ছে না। এই যে প্রশ্নপত্র ফাঁসের ভীতিটাও কি ছাত্রছাত্রীর মাঝে ছড়িয়ে গেছে, না হলে সেটা তো একটা নেতিবাচক প্রভাব ফেলছে। যারা প্রশ্নপত্র ফাঁসের উপর নির্ভর করে না, যে পড়াশোনা করেই পাস করতে চায়, সেখানে তো একটা নেতিবাচক প্রভাব ফেলছেই। তারপরে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও এক ধরনের ত্রুটি তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং সেখানে ভালো শিক্ষক, যেমন এখনও শিক্ষকদের যে বেতন, এবং এখনও অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সেখানে ঠিক মতো বেতন পায় না, তো বেতন দেওয়া হয় না। নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা খুবই খারাপ। ভালো পারফরম্যান্স আশা করবেন, কিন্তু কি করে আশা করব? তাকে তো বিকল্প ভাবনা ভাবতে হয়। তো যে শিক্ষক তার নিজের চিন্তায় অস্থির থাকে, তিনি কি করে ভালো পড়াবেন? প্লিজ আমরা একটু শেষ করতে চাই। বিশেষ করে আমরা যেই ছোটবেলায় পড়তাম যে রবীন্দ্রনাথের আনন্দের মাধ্যমে শিক্ষা হবে সেরকম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিক্ষাবিদরা বলছেন যে পাবলিক পরীক্ষা সংখ্যা কমানো, ভীতিমুক্ত পরীক্ষা পদ্ধতি তৈরি করা, রিফর্ম করা, এই দাবিগুলি সামনে উঠে আসছে সাম্প্রতিককালে। এখন কি সামনের পরীক্ষার আগে এগুলো নিয়ে এক ধরনের একটা কনসালটেশন, আলোচনা, যে শিক্ষাবিদরা বিভিন্ন মন্তব্য করছেন তাদের সাথে পরামর্শ করা, বা কি করা যেতে পারে? আমি মনে করি এটাই করা দরকার। বিশেষ করে যে দুটো পয়েন্ট সামনে বললেন, খুবই আমরা মনে করি যুক্তিসঙ্গত পয়েন্ট, কারণ এগুলো আমরাও দীর্ঘদিন বলে আসছি। কিন্তু ওই যেটা বলছেন যে কনসালটেশন করা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দেখবেন এই দিকে করবে না, তারা তো করে না, বিশেষ দিকে তাকায় থাকে, বা শেষে চিন্তা করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি দিক নির্দেশনা দেবেন। কিন্তু উনিও যদি দিক নির্দেশনা দিতে চাইলে তো কথা বলতে হবে, উনিও তো ঋদ্ধ হতে পারেন, কথা বলতে হবে, স্বাভাবিক, কারণ এটা সবার পক্ষে তো সব নলেজ বা এটা থাকাটা আশা করাটাও ঠিক হয় না। কিন্তু আমরা প্রকৃতপক্ষে চাই আমাদের সকল সন্তান সন্ততি ঠিকমতো যাতে শিক্ষিত মানুষ, আমাদের আশাবাদ। সেটাই লাস্ট সেন্টেন্স সাইদ ভাই কাছ থেকে। শিক্ষাটা তো এখন পণ্যে পরিণত হয়েছে। শিক্ষাটা তার সমস্ত অধিকার এই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে, এবং সাধারণ মানুষের কাছে, সাধারণ
মানুষের কাছে গ্রাম পর্যায়ে বিশেষ করে শিক্ষাটাকে নিয়ে যেতে হবে। এর বাণিজ্যিকরণ নয়, এটাকে শিক্ষিত করার প্রয়োজনীয়তাটাই উপলব্ধি করতে হবে। আশাবাদ থাকবে। ধন্যবাদ সাইদ ভাই এবং রহিন হোসেন প্রিন্স দুজনকে আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক যারা আজকের ইম্পালস হসপিটাল নিউজ অ্যান্ড ভিউজে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজ রাতে এখানেই শেষ করছি।